দ্বিতীয় পর্বে আমরা শুনলাম যে অ্যান্টনি সৌদামিনীকে নিয়ে ফরাসডাঙ্গার পাট চুকিয়ে গৌরহাটির বাড়িতে প্রবেশ করেছে। সৌদামিনী নিজের বাড়ি দেখে আনন্দে আত্মহারা। সে যা কল্পনা করেছিল তার থেকেও সুন্দর তার স্বপ্ন কুটির। এখানে কারোর মুখ ঝামটা নেই, শুধু মনের মতো স্বামী আর সে। এ কি স্বপ্ন না সত্যি? গুছিয়ে সংসার করতে লাগলো সৌদামিনী। কিন্তু এই সংসার কি সৌদামিনী আর অ্যান্টনি ভালো মতো করতে পারবে, নাকি অন্য কিছু? কি অপেক্ষা করে আছে তাদের জীবনে? জানতে হলে অবশ্যই কিন্তু অ্যান্টনি ও সৌদামিনীর গল্পটা পুরোটাই শুনতে হবে। যারা যারা প্রথম এবং দ্বিতীয় পর্ব শোনেননি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, চাইলে কিন্তু আপনারা গল্পটা শুনে নিতে পারেন। আরও হ্যাঁ, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব এক্ষুনি করে দিতে হবে। তো ঝট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন। তাহলে চলে যাচ্ছি গল্পে। অ্যান্টনি ব্যবসার কাজে গঞ্জে যেত, পুরনো ঠেকেও যেত, তবে বেশি সময় কাটাতো না। আর কবিগানের আসরেও যাতায়াত চলতে লাগলো। অ্যান্টনি খুব উৎসাহ ভরে সৌদামিনীকে কবির লড়াইয়ের গল্প করত। একদিন বিকেলে গঙ্গার দিকে মুখ করে বসে দুজনে হাওয়া খাচ্ছে। এমন সময় অ্যান্টনি বলল, জানো শুধু, অনেক লোক দূর দূরান্ত থেকে কবিগান শুনতে আসে। কবিদের একটা দল থাকে, বাঁধনদার গান বাঁধে। প্রথমে ঢুলি ঢোল বাজিয়ে আসর গরম করে। বাঁধনদার গান বাঁধে, কবি সেই গান গায়, দোহরারা ধুয়ো তুলে তাল ঠোকে। তারপর সৌদামিনী বলল, কবি তাহলে শুধু গানে গায়? তবে কবির এত নাম হয় কেন? অ্যান্টনি বলে, কবি তো আসল গো, শুধু গান গাইলে হবে? অন্য কবি চাপান দিলে উত্তর দিতে হয় কবিকেই। খেউর করলে তার জবাব দিতে হয়, ভাব আনতে হয় গানে। গলা ওঠানামা করিয়ে ঠিক সময়ে ঠিক গান ধরতে হয়। গানের মধ্যে কত কি আছে জানো? প্রথমে হয় মোহরা, তারপর চিতেন, পর চিতেন, ফুকা, মেলতা, খাদ, আরো কত কি। সৌদামিনী অবাক হয়ে বলে, বাবা, এত কিছু আমি জানতামই না। শেষ যে কবিগান শুনতে গেলাম, সেখানে রামু বসে কি গিয়েছিল তোমায় একটু শোনাই, শোনো বলে অ্যান্টনি গেয়ে উঠল দুকলি। সৌদামিনী বিভোর হয়ে শোনে, তারপর বলে, তোমার গলায় এত জাদু, এত সুর, তুমি কবিগান গাইতে পারো তো? জানো শুধু, আমার খুব কবিগান গাইতে ইচ্ছে করে। আমার শখ একটা দল করি। সৌদামিনী বলে, তাহলে করছো না কেন? আসলে আমি বাংলা ভাষা তো ভালো জানি না, তারপর কৃষ্ণলীলা, হিন্দু ধর্ম, দুর্গা ও কালী মাহাত্ম্য আমার পুরো জানা নেই। এসব না জানলে কবির লড়াই করা যাবে না। সৌদামিনী বলে, তোমার যখন এত শখ, তখন আমি তোমায় সব শেখাবো। আমার বিশ্বাস তুমি বড় কবি হতে পারবে। অ্যান্টনি খুব খুশি হয়ে বলল, তোমার সাহায্য পেলে আমি নিশ্চয়ই পারবো। কালই আমি জগাইদের এই ব্যাপারে কথা বলছি। ঢুলি দোহারের কাজ তো ওরাই করতে পারবে, কিন্তু আপাতত এখন একজন ভালো বাদনদার লাগবে। সে তুমি যখন বলছো, যিশাস আর মা ভবানীর ইচ্ছায় ঠিক হয়ে যাবে। এই সময় একটা বিদেশি গঙ্গা দিয়ে জাহাজ ফরাসডাঙ্গার দিকে যাচ্ছিল। অ্যান্টনি বলে উঠল, শুধু শুধু দেখো ওই জাহাজটা কোন দেশ থেকে আসছে, বলতে পারবে? সৌদামিনী বলে, না, ওটা আসছে আমার ঠাকুরদার দেশ থেকে। সেটা কোন দেশ গো? পর্তুগাল। পর্তুগাল নামটা তো বেশ, কি গাল ভরা নাম। হঠাৎ কি ভেবে দুহাত জোর করে সে কপালে ঠেকালো। ও কি, তুমি জাহাজকে প্রণাম করছো কেন? ওই জাহাজ আমার শ্বশুর বাড়ির ভিটের জাহাজ। বিয়ের পর প্রথম আমার শ্বশুরের ভিটের চিহ্ন দেখছি, তাই প্রণাম করছি। অ্যান্টনি সৌদামিনীর সরল ভক্তিতে মুগ্ধ হয়ে বলে,
এই জন্যই আমি তোমায় এত ভালোবাসি। যে দেশের মুখ আমি নিজেই দেখিনি, সেই দেশকে তুমি অন্তর থেকে শ্বশুরের ভিটে ভেবে নিয়েছ। সৌদামিনী হেসে কথা ঘুরিয়ে বলে, আচ্ছা, তুমি বুঝলে কি করে ওটা তোমার দেশের জাহাজ? ওটা আমার দেশ নয় শুধু, ওটা আমার পূর্বপুরুষের দেশ। আমার দেশ এখন এইটাই, এই ভারতবর্ষ। আর প্রতিটি জাহাজের পতাকা দেখে বোঝা যায় ওটা কোন দেশের। ওই যে মাস্তুলে লাল সবুজ রঙের পতাকা দেখছো, ওই রকম পতাকা থাকলে বুঝবে ওটা পর্তুগালের জাহাজ। তাছাড়া জাহাজের গায়ে পর্তুগিজের নামও লেখা আছে। বাবা, তুমি কত কি জানো। আচ্ছা, তুমি একটু পর্তুগিজ বলো না গো, শুনি কেমন লাগে। কি বলবো? যা খুশি। অ্যান্টনি একটু ভেবে নিয়ে বলল, শুধু আই আমু ভসে। কি বললে? বললাম শুধু আই আমু ভসে। মানে? মানে শুধু আমি তোমায় ভালোবাসি। যাও, খালি এক কথা। এত ভালোবাসি ভালোবাসি বলার কি আছে? আছে, কারণ আমি তোমায় ভালোবাসি। তুমি ভালোবাসো না তাই বলো না। কে বলল তোমায়? বলে বেরোলেই বুঝি ভালোবাসা হয়? আমার যা আছে অন্তরে, আমি তোমার মতো বলে বেরোই না। সন্ধে হতে চলল, এবার উঠি, সন্ধে দিতে হবে। বলে সৌদামিনী উঠে পড়ল। অ্যান্টনি বসেই রইল। কিছুটা গিয়ে সৌদামিনী বলল, এই শুনছ? অ্যান্টনি ঘাড় ঘুরিয়ে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। সৌদামিনী বলল, আই আমু ভসে, বলেই ছুটে পালিয়ে গেল। অ্যান্টনি হাসতে লাগলো। দিনগুলো এইভাবে ভালোই কাটছিল। তখনও অ্যান্টনি জানে না তাদের বিরুদ্ধে ঘৃণার আগুন তুষের আগুনের মতো ধিকি ধিকি জ্বলছে। এই সুখ দীর্ঘস্থায়ী হবে না। গোরক্ষনাথ নামে একজন বাদনদারকে নিয়োগ করে অ্যান্টনি শখের কবিদল করে ফেলল। তার আড্ডার দলবলকে বাড়িতে ডেকে রেওয়াজ চলতে লাগলো আটচালায় বসে। সৌদামিনীও উৎসাহ দিয়ে যেতে লাগলো। এমনকি জগাইদের খাওয়া দাওয়া পর্যন্ত অ্যান্টনির বাড়িতেই হতে লাগলো। অ্যান্টনি একজন ভৃত্য রেখেছিল সৌদামিনীকে সাহায্য করার জন্য। সৌদামিনী তাকে দিয়ে বাজার হাট করাতো। অ্যান্টনিকে সংসারে কোনো ব্যাপারে মাথা ঘামাতে দিত না। এর সাথে প্রতিদিন অ্যান্টনি বাংলা শিক্ষা ও হিন্দু ধর্ম শিক্ষা চলতে লাগলো। অ্যান্টনির ব্যবসাপত্রে মন ছিল না, সেসব প্রায় লাটে উঠেছিল। জমানো অর্থ দ্রুত শেষ হতে লাগলো। অ্যান্টনির পৈতৃক প্রাপ্ত অর্থ ও জমানো অর্থের অনেকটাই বাড়ি করতে, সৌদামিনীর গয়না কিনতে আর সংসার পাততেই খরচ হয়ে গেছিল। তার উপর সাংসারিক খরচও আগের থেকে বেড়েছে, এদিকে রোজগার কমেছে। সৌদামিনী টাকার ব্যাপারে অ্যান্টনিকে কিছু বলতো না, পাছে এসব বিষয় তার কবি হওয়ার পথে অন্তরায় হয়। অ্যান্টনির স্বপ্ন পূরণ হতে চলল। একদিন জগাই চুচুড়ো ষণ্ডেশ্বর তলার ঠাকুর বাড়ি থেকে গানের ডাক নিয়ে এলো। এখন অবশ্য বিনি পয়সার ডাক। অ্যান্টনির বেশ ভয় ভয় করছে। এই প্রথম আসরের মধ্যমণি হবে সে। ধুতি চাদর পরে গাইতে হবে, সেটা নিয়েও কিঞ্চিত অস্বস্তিতে আছে। আটচালায় বসে জগাই বলে, তুমি চিন্তা করো না ওস্তাদ, গোরক্ষনাথ তো আছেই। এমন গান বাঁধবে না যে তোমার হাড় হবে না। এই কবি লড়াইয়ের কথা দূরে দূরে ছড়িয়ে পড়ল। লোকে মুড়ি চিড়ে বেঁধে কয়েক ক্রোশ হেঁটে ঠাকুর বাড়িতে তরজা দেখতে এলো। এ এক আজব জিনিস হতে চলেছে। এক গোড়া কিনা বাংলা গান গাইবে, তাও ধুতি পরে। এ এক দেখার মতো জিনিস বটে। গানের দিন অ্যান্টনি ভালোই গাইল। জিত না হলেও সবাই খুব প্রশংসা করল। এমনকি বিপক্ষ গায়ক রাম স্বর্ণকার পর্যন্ত অ্যান্টনির তারিফ করে গেলেন।
কিছুদিনের মধ্যেই অ্যান্টনির নাম ডাক ছড়িয়ে পড়ল। ভোলা ময়রার সাথে অ্যান্টনির লড়াই এত জমত যে ভোলা ময়রা যেখানেই যেত সেখানেই অ্যান্টনি ডাক পড়তে শুরু করলো। যদিও অ্যান্টনি এখনো পেশাদার কবি হয়ে ওঠেনি, ঘর থেকে অর্থ ক্রমাগত বেরিয়ে যেতে লাগলো। বাদনদারের মাইনে, দলের যাতায়াতের খরচ, হাত খরচ সবই অ্যান্টনি জোগাতো। এই করে একদিন টানাটানি শুরু হলো। গোরক্ষনাথের মাইনে বাকি পড়ল। একদিন কবি গানের শুরু ঠিক আগে গোরক্ষনাথ অ্যান্টনির হয়ে গান বাঁধতে অস্বীকার করলো। অ্যান্টনিকে বিপদে ফেলে সে পয়সা আদায় করতে চাইল। অ্যান্টনি সেদিন কোনো রকমে কবি গান উতরে দিল, কিন্তু গোরক্ষনাথের সঙ্গে তার বনিবনা রইল না। এই আর্থিক দুঃসময়ে সৌদামিনী পরিত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়ে অ্যান্টনিকে নিজের গয়না দিয়ে বলল, এইগুলো নিয়ে তুমি বাঁধনদারের পাওনা মিটিয়ে দাও। আর কোনো বাঁধনদার রাখতে হবে না। এবার থেকে তুমি নিজে গান বাঁধো। আমার বিশ্বাস তুমি পারবে। তোমায় ব্যবসা আর করতে হবে না। আমি জানি ওতে তোমার মন নেই। তুমি কবি গানকেই এবার পেশা করো। যতদিন না সফল হও, আমার গয়না যা আছে তা দিয়েই চলে যাবে। আমি জানি তুমি সফল হবেই। অ্যান্টনি কুণ্ঠিত হয়ে বলল, আজ আমায় তোমার গয়না হাত দিতে হচ্ছে, কিন্তু কথা দিচ্ছি এ গয়না আমি ফিরিয়ে দেবই। সৌদামিনী হেসে বলে, স্ত্রীর গয়না যদি স্বামীর কাজে না লাগে তাহলে সে গয়না গঙ্গায় ছুঁড়ে ফেলে দেওয়া ভালো। অ্যান্টনি সৌদামিনীর আশ্বাস পেয়ে পুরো দমে দলকে সফল করতে লেগে গেল। নিজে গান ভেদে সফল হতে লাগলো। জগাইকে একদিন ডেকে বলল, দেখ জগাই, এখন থেকে বায়না ছাড়া গানের ডাক এনো না। আমার নাম ডাক হয়েছে, এখন আমি পুরোপুরি পেশাদার হয়েই গান করতে চাই। পেশাদার হলে তোমাদেরও আরো আমি অর্থ দিতে পারবো। অর্থের বিনিময়েও গানের ডাক পেতে কোনো অসুবিধা হলো না। অনেক বায়না আসতে লাগলো। আবার আর্থিক অবস্থা ফিরতে শুরু করলো। অ্যান্টনি সৌদামিনীর তালিমে এত ভালো বাংলা শিখে গেল যে কবি গানের লড়াইয়ে খেউড়ের জবাব পর্যন্ত মোক্ষমভাবে দিতে লাগলো। তবে অ্যান্টনি গাল দিত না। ব্যক্তিগত আক্রমণ হলেও সে ব্যক্তিগত আক্রমণ করত, মিষ্টি জবাব দিত। রাম বসু, রাম স্বর্ণকার, নিতাই বৈরাগী ইত্যাদি অনেকেই কবিয়াল থাকলেও অ্যান্টনির আসল প্রতিপক্ষ ছিল ভোলা ময়রা। ভোলার সাথে লড়াই এত জমত যে দুপক্ষের ভক্তদের মধ্যে মারামারি পর্যন্ত লেগে যেত। ভোলা রসিক স্বভাবের ছিল, নানা রকম ছড়া কাটত, আর অ্যান্টনি ছিল পরিশ্রমী, শেষ পর্যন্ত লড়ে যেত। অ্যান্টনির নাম ডাক বাড়তে লাগলো, গ্রাম শহর গঞ্জ ঘটতে লাগলো। একদিন অ্যান্টনি কবিগান থেকে ফিরে দেখে সৌদামিনী শুয়ে আছে। সে চিন্তিত হয়ে পড়ল, কারণ আগে যতবারই বাড়িতে ফিরেছে সৌদামিনী হাঁকডাক শুনে ঘাটে এসে দাঁড়িয়েছে। এবারেই দেখছে তার সধু বিছানায় শুয়ে আছে। অ্যান্টনিকে দেখে সৌদামিনী বিছানায় উঠে বসল। তার কপালে হাত ঠেকিয়ে অ্যান্টনি জিজ্ঞাসা করলো, কি হলো সধু, শরীর খারাপ নাকি? সৌদামিনী ম্লান হেসে বলল, না না, তেমন কিছু নয়। তবে এত বেলাতে শুয়ে আছো যে? এমনি শুয়ে আছি। না, এবার একজন সর্বক্ষণের লোক রাখবো তোমার দেখাশোনা করার জন্য। আমাকে দেখাশোনা করার কি আছে, আমি তো বেশ আছি। তবুও আমি তো প্রায় থাকি না, তুমি একলা থাকো, একজন সঙ্গীও তো চাই তোমার সময় কাটানোর জন্য। এবার তো সময় এমনিই কেটে যাবে। সময় কেটে যাবে কেন? সৌদামিনী একটু লজ্জা পেল, চোখ নামিয়ে বলল, মা ষষ্ঠীর আশীর্বাদে আর যিশুর বাবার কৃপায়
আমাদের খোকা হবে। অ্যান্টনি আনন্দে আত্মহারা হয়ে গেল। সৌদামিনীকে জড়িয়ে ধরে আদর করতে লাগলো। সৌদামিনী বলল, আরে ছাড়ো ছাড়ো, ওরিচরণ দেখতে পারবে। অ্যান্টনি বলে, শুধু আমি যে কি খুশি তোমায় বলে বোঝাতে পারবো না। তুমি যবে থেকে আমার জীবনে এসেছো তবে থেকে আমার জীবন সুখে ভরে গেছে। সৌদামিনী বলে, সুখ তো তুমি আমায় দিয়েছ। এই জীবনের আশা আমি পরজন্মের জন্য করতাম, আর তুমি এই জন্মেই সেটা আমায় দিয়েছ। অ্যান্টনি বলল, তবে তুমি খোকা হবে বললে কেন? খুকিও তো হতে পারে। ওটা তো কথার কথা, লোকে ওরকমই বলে। তা তুমি কি চাও? আমি চাই আমাদের এক সুন্দর মেয়ে হোক, ঠিক তোমার মতো। আর তুমি? তুমি যা চাও আমিও সেটাই চাই। দিন কাটতে লাগলো। অ্যান্টনি এখন গাজার আড্ডায় যাওয়া একেবারে কমিয়ে দিয়েছে। জগাইদের ডেকে নেয় বাড়িতে। আটচালায় বসে গাজা টানাও, আবার সঙ্গীত চর্চাও হয়। সে দুটো গাই কিনে এনেছে। সৌদামিনীর এই সময় ভালো মন্দ খাদ্য দরকার। হরিচরণই সেসবের দেখাশোনা করে। দেখতে দেখতে পুজোর সময় এসে গেল। কথা মতো কুমোরপাড়ায় গিয়ে দুর্গা প্রতিমার বায়না দিয়ে এলো সে। এদিকে সৌদামিনীরও প্রসবকাল আসন্ন। আগামী 1 মাসের মধ্যে সন্তান প্রসবের সম্ভাবনা। অ্যান্টনি ঠিক করেছে সন্তান ভূমিষ্ঠ না হওয়া পর্যন্ত সে আর কোথাও গান গাইতে যাবে না।